নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আলু নিরপেক্ষ খবর সম্প্রচারের একমাত্র বিশ্বস্ত সংবাদ মাধ্যম। আলুর দাম বৃদ্ধির প্রসঙ্গে গভীরভাবে আলোচনা করার জন্য আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ কথা বলল বর্ধমানের সাতগাছিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস ঘোষের সাথে। আজকের আলুর দাম, সমগ্র ভারতের আলুর বর্তমান অবস্থার পাশাপাশি আলুর ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন তাপস ঘোষ, চলুন শুনে নিই। এই চ্যানেলে যে সমস্ত কৃষক ও ব্যবসায়ী সাক্ষাৎকার দেন তারা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। আলু রাখা বা বিক্রির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আলু সংরক্ষণকারীদের। আমাদের কাজ ও আলু নিয়ে সত্য এবং নির্ভুল খবর আপনাদের সামনে তুলে ধরা। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। তাপস ঘোষের এই বিস্ফোরক সাক্ষাৎকারটি ঝড়ের গতিতে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা এখনো কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে লাভের আশায় রয়েছে। নমস্কার তাপসদা। নমস্কার। তাপসদা, আজকে আপনাদের সাতগাছিয়া মোকামে আলুর কি দাম আছে? জ্যোতি আলুর রেডি দাম। জ্যোতি আলু রেডি দাম বলতে দেখুন, এখানে গড় একটা আলু বেচা বিক্রি হচ্ছে। ওটা ওই কোতলপুর মার্কেটটা ধরে হচ্ছে। কোতলপুরে যেটা উপরে মার্কেট হচ্ছে ওইটার উপরে একটা গড় বেচা বিক্রি হচ্ছে। কত সেটা? সেটা ধরুন এখন এই মুহূর্তে 580 থেকে 600 টাকার মধ্যে। প্যাকেট 50 কেজি? প্যাকেট 50 কেজি গড় কোয়ালিটি। গড় কোয়ালিটি। আর ডালা? ডালা ধরুন আমাদের দিকে ডালার খদ্দেরটা কম, তো তাতেও আপনি ধরে নিন ওই 720 টাকা থেকে 730 টাকার মধ্যে ডালা আলু বেচা বিক্রি হচ্ছে। 50 কেজির বস্তা? 50 কেজির বস্তা জ্যোতি আলুর। আর ফ্রি বন্ডের বাজার কি রয়েছে আজ? ফ্রি বন্ডের বাজার আলুর কমা যে কোয়ালিটিটা আছে সেটা 70,000 টাকা ধরুন বন্ডের বাজার। আর আপনার যেটা ভালো কোয়ালিটি, সিঙ্গুর কোয়ালিটি, মোটা কোয়ালিটি, ওটা আপনি 80,000 টাকা ধরুন। মানে টপ কোয়ালিটি হলে 80,000, না তার থেকে আর একটু বেশি পাচ্ছে কৃষকের? না 80,000-এর বেশি নেই। যেটা নেই সেটা তো বলে তো লাভ নেই, বলুন। ওভারঅল আজকে মার্কেট কি আপ আছে না ডাউন আছে আপনার সাতগাছিয়া মোকামে? সাতগাছিয়া মার্কেটটা আজকে মোটামুটি কালকের মতনই রয়েছে, একটু তারই মধ্যে যেন ঠিকঠাক। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এখন ধরুন আলুর যা পরিস্থিতি, তো এই মুহূর্তে আপনি কি ভাবছেন? দেখুন, আলুর যে ক্লিয়ারটা হয়েছে এটা কোনো অর্থই খারাপ বলা যাবে না। ক্লিয়ারটা হয়েছে, রেকর্ড আলু স্টোর লোডিং হওয়ার পর এটা একটা বিরাট ক্লিয়ার আমি মনে করি। 70% ক্লিয়ার মানে বিরাট ব্যাপার আছে। তো এখন দেখুন, আমি 10ই সেপ্টেম্বর আপনাকে যে সাক্ষাৎকারটা দিয়েছিলাম ওইটাই আমি বলেছিলাম এই মার্কেটটা কিন্তু প্রকৃতি নিজের হাতে কন্ট্রোল করছে। এবং দেখুন আজকের দিনে দাঁড়িয়েও সেই জিনিসটাই ঘটছে। এটা আমি আগাম অনুমান করেছিলাম যেটা ঘটতে চলেছে। তাই ওপরওয়ালা আমার কথার সঙ্গে সাথ দিয়েছে বা সেটাও এখনো পর্যন্ত মিলছে। তো দেখুন, কাঁচা চাষগুলো তো সব শেষ হয়ে গেল, কাঁচা শেষ। আমি এরকম ভাবে দেখিনি যে একটা অল ইন্ডিয়াতে একটা ধাক্কা, কাঁচার ধাক্কা, লেট, ধাক্কার পর ধাক্কা, আবার বৃষ্টি, আবার বসিয়েছে হয়তো 5-7 দিন, আবার সেটা পচে যাওয়া। আবার তো নর্থ বেঙ্গলে তো যা হলো তো আপনারাও নিজেরাও দেখেছেন, সমস্ত পোকরা জালু সব শেষ। ওগুলো কিচ্ছু পাবে না। ও কোথাও ডাঙা ডহরে একটা আধটা দেখবেন গাছ বেঁচে আছে, নতুন করে চাষ দিয়ে ওসব আলু বসাতে হবে। কোনো রাস্তা নেই, পুরো লেট। এবং জানুয়ারি 10 তারিখ 15 তারিখের আগে কাঁচা দেখানো যাবে না। এবার কেউ যদি বলে হ্যাঁ ভাই আমি দেখাবো, সেটা তুমি দেখাতে পারবে ডিসেম্বরের 25 তারিখে দেখাতে পারবে। সেটা যদি মালদা মুর্শিদাবাদে কিছু চাষ হয়ে আলু বেঁচে থাকে, সেটা যৎ সামান্য, ওটা কিছু কোনো ফ্যাক্টর নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল জমি ওপরওয়ালা আমাদের জন্য দিয়ে দিয়েছে। আচ্ছা, কেউ যে 2018 সালের সাথে 25 সালের তুলনা করছে, এটা কি ঠিক? আরে ওরা ব্যাপারটাই বোঝে না। আলু জগৎ বোঝা অত সোজা নয় দাদা। আলুর জগৎটা বুঝতে শিখতে হবে। কোনো বছরের সাথে কোনো বছরের মিল নেই, তবু 21 সালের সঙ্গে খানিকটা মিল ছিল, কিন্তু এই পরবর্তী এই শেষ 1 মাস সেই মিলটাও আর খুঁজে পাচ্ছি না 21 সালের সাথে। যেন 10ই সেপ্টেম্বর সাক্ষাৎকার আপনি বলেছিলেন যে 21 সালের সাথে কিন্তু মিল আছে। তখন আমি ভেবেছিলাম, কিন্তু তার থেকেও অনেক কিছু ওপরওয়ালা আমাদের ঘরে দিচ্ছে। আরে 18 সাল করছে। আমি তাদেরকে বলছি 18 সালে 14 কোটি 12 লাখ আলু লোড হয়েছিল। 14 কোটি 12 লাখ আলু লোড হয়েছিল, দিয়ে সে আলু লাস্টে জিরো হয়ে গেছিল শেষকালে। তাহলে 14 কোটি 12 লাখ, তাহলে আমাকে তারা বলুক তো
2022 সালে 12,65,00,000 আলু লোড হয়েছিল। তাহলে সেই আলুটা খুলে থেকে কি করে লস হয়? 18 সাল করছে, আলু ব্যাপারটাই বোঝে না তারা, ভুল ভাল কথাবার্তা বলছে। আচ্ছা, এই যে ধরুন অল ইন্ডিয়া জুড়ে যে প্রাকৃতিক বিপর্যয় চললো, এতে অন্যান্য জায়গার ধরুন আলুর দাম বাড়লেও বা উত্তরবঙ্গেও সাময়িক বাড়লেও আমাদের সাউথ বেঙ্গলে কেন সেরকম ভাবে বাড়লো না? আমি বলি, এই 18 সালে ব্যাপারটা একটু ঝালিয়ে দিয়ে আমি ওটা হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ। দেখুন 2018 সালে এর থেকে আমি 22 সালে পর্যালোচনা যাচ্ছি। 22 সালে 12,66,00,000 আলু লোড হয়েছিল। আচ্ছা দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে মানে 31 তারিখ 31/10 দাঁড়িয়ে 62% মাত্র আলু ক্লিয়ার হয়েছে 22 সালে। 2022 সালে। হুম। তাহলে আলু তো লোড কম হয়েছিল, তাহলে 62% আলু বেরোলো কেন? হ্যাঁ, হুম। 18 সালে যেতে হবে না, 14 কোটি লোডে যেতে হবে না, আমি আপনাকে কম লোডেরটা বলছি, হুম। 12,66,00,000 লোডে বলছি, তাহলে 62% কেন হলো বেরোলো? ব্যাপারটা বুঝতে শিখতে হবে। 2022 সালে আমাদের আলু চড়াই লোড হয়েছিল, আমাদের হাত দামে উত্তরপ্রদেশ আলু লোড হয়েছিল। উত্তরপ্রদেশ আমাদের ঘরে জায়গা দেয়নি, যার জন্য 2022 সালে ওই কম আলুর উপরে আলুতেও আমাদের লস হয়েছিল। এইটা বুঝতে হবে, না বুঝে বোকার মতো কথা বললে হবে না। 18 সাল, হ্যাঁ 18 সালের মতো হতো যদি এই প্রাকৃতিক বিপর্যয়গুলো যদি না হতো, তাহলে হয়তো ঘটতে পারতো। কিন্তু প্রথম থেকেই প্রকৃতি আমাদের সাথে সাথ দিয়েছে, মানে যারা আলু রেখেছে আর কি। হুম। আর 2022 সালে তথ্য বলছে, ইন্ডিয়া পটেটোর অ্যাপসে আমি যেটা দেখলাম, 4,77,00,000 প্যাকেট আলু 2022 সালে 31/10 নিয়ে দাঁড়িয়ে আছে। মানে প্যাকেট এই মুহূর্তে দাঁড়িয়েছিল। হুম। হুম। আর আজকের দিনে দাঁড়িয়েছে 2025 সালে 4,42,00,000। হুম। মানে 35 লক্ষ প্যাকেট আলু আগে চলে গেছি আমরা। কিন্তু 2022 সালে কোনো জমি ফাঁকা ছিল না, অল ইন্ডিয়া থেকে আমাদের এই আপনার এই নর্থ বলুন সাউথ বলুন সব কাঁচার চাষ টাইমে হয়ে গেছিল, হুম। যার জন্য আলুটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। আর এবছর বিশাল টাইম দিয়ে দিয়েছে, একটা বিরাট ফাঁকা জমি করে দিয়েছে আমাদের জন্য। এবং এই যে নভেম্বর মাস, আমার এই যে যেটা ব্যক্তিগত ধারণা, এই মাসে আমার ধারণা বীজ আর ফুড নিয়ে নিচেই 17 উপরে 18% আলু নিকাশি হবে। আচ্ছা। এটা একদম ঘটবে, আপনি দেখবেন, আমি বললাম। আর যেটা আপনি বলছেন অল ইন্ডিয়া জুড়ে এই যে হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ, এতে মানে দক্ষিণবঙ্গের দামটা কেন সেভাবে বাড়লো না, উত্তরবঙ্গে বেড়ে গেল? উত্তরবঙ্গে বাড়লো বাড়লো আবার সেইটা তো ধরে রাখতে পারলো না, সেটাই। তো সেটা ডাউন হয়ে এটা গেল। কেন হলো? দক্ষিণবঙ্গেরটা কি, দক্ষিণবঙ্গ কি দোষ করলো? দক্ষিণবঙ্গ দেখুন, আপনার প্রেসার কুকারের সিটিটা ওঠার চেষ্টা করছে, হুম। আপনি হাত দিয়ে তাকে থামিয়ে দিচ্ছেন। প্রেসার কুকারের সিটি ওঠার চেষ্টা করছে, হাত দিয়ে থামিয়ে দিচ্ছেন। তাহলে কুকারটা তো একটা সময় বাস্ট হবে। সে যখন তার গ্যাসটা না বার করতে পারবে, সেটা একটা টাইমে দেখবেন এটা একটা এমন জায়গায় চলে যাবে জিনিসটা, কুকারটাই বাস্ট হয়ে গেল। যে চাপছে তারই ক্ষতি হবে বিষয়টা। তো মানে মানে আপনি বলছেন যে মার্কেট বাড়তে চাইছে, মার্কেটকে চেপে দেওয়া হচ্ছে? মার্কেটটা বারবার সমস্ত রকম উপকরণ রয়েছে, হুম। কিন্তু মানে দেখা যাচ্ছে যে যে বারুদটা আপনি দেশলাইটা মারবেন, হয় দেশলাই কাঠিটা নিয়ে যাচ্ছে, নাহলে ওই বারুদের সুতুলিটা আপনার কেউ জল ঢেলে দিয়ে গেছে, যে কোনোটাই কাজে লাগছে না। তবুও তবু আমি মনে করি আলুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই, যে যত বড় ধনী মানুষই হোক, কারু ক্ষমতা নেই। আর যে জিনিস চলছে, যদি এইরকম ভাবে আরো মাসখানেক চলতে থাকে, এইভাবেই যদি চলতে থাকে, হুম। আলু ওভারঅল লাস্টে গিয়ে শর্ট কল হয়ে যাবে তাই নাকি? একদম। মানে এখন বলছেন নিকাশি ভালো হচ্ছে? নিকাশি ভালো হচ্ছে, এবং আপনি দেখুন, ওই যে আমি বারবার বলছি যে ওই নভেম্বর ডিসেম্বর এর সঙ্গে এটার সঙ্গে মিলবে না। এবছর ডিসেম্বরে কাঁচাটা নেই, তাহলে 12% আলু ডিসেম্বরেও লাগবে আমাদের এবছর। এই অঙ্কটা মানুষ ভুল করছে। আর জানুয়ারির 10 থেকে 15 তারিখে যদি কাঁচা আলু ওইখানটাই থাকে, ওইখান থেকে যদি শুরু হয় হুম। বা হবেও, আপনি ধরে নিন, আমি তো আপনাকে বললাম 25 তারিখে কিছু 2-4টা আলু দেখাবে, হুম। ওটা চাটনির মতো খেয়ে নেবে, ওটা ফ্যাক্ট নয়। হুম। কিন্তু ওইখান থেকে যখন আলুটা হবে, আমাদের সাধারণত জানুয়ারি মাসে স্টোরে আলু থাকলে কাঁচা সঙ্গে স্টোরের আলুটা 3% লাগে আমাদের, আমি এটা দেখেছি, 3% লাগবেই। তাহলে এবছর জানুয়ারি মাসে আপনার 5 থেকে 6% আলু লাগবে। আলু কিন্তু ডিসেম্বর মাসে 12% হাতে নিয়ে আলু ঢুকবে ডিসেম্বর। এবার সেইটা ডিসেম্বর এবং জানুয়ারি খেতে হবে। এবার
যারা নেই তারা বলছে বাইরের আলু। আরে ভাই, উনার আলু কি বাংলায় আসে? হ্যাঁ, ওইগুলো আলু কথাটা হবে? দারুণ, কথাটা দারুণ বলেছেন। উনার আলুটা কি বাংলায় কোনোদিন এসেছে? যখন আমাদের দাম বেশি হয়েছে তখনও কি এসেছে? তা ভারতবর্ষের মধ্যে আমি তো শুনিনি। আর দেখুন দাদা, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের তো দাম সব থেকে কম। হুম। তাহলে কি আপনার কি টাকার খুব কুটকুটিনি হয়েছে নাকি যে উঁচু দামের আলুটা নিচু দামে নিয়ে আসবেন? হুম। আচ্ছা, এই যে ধরুন অল ইন্ডিয়াতে যে কাঁচা লেট হয়ে গেল চা, সেটা আপনিই হুম। বললেন, আপনার কথার পরিপ্রেক্ষিতে ধরে বলি, তো এর পরেও হুম। কি মার্কেট পরিবর্তন হবে না, কি মনে হচ্ছে আপনার? দেখুন, অল ইন্ডিয়া কাঁচার চাষ লেট হয়ে গেছে, মার্কেট তো পরিবর্তন হওয়ার সমস্ত মশলাগুলোই রেডি রয়েছে। কেন হচ্ছে না এটাই তো আমাদের বোধগম্য হচ্ছে না। আমার এই দীর্ঘ জীবনে আমি বুঝতেই পারছি না কেন মার্কেটটা ধরছে না, কি কারণে ধরছে না। আবার যাই হোক, আমি আবার হ্যাঁ বলুন। ধরুন আপনি এই যে ধরুন শোনা যাচ্ছে যে ভারতবর্ষেও নাকি অল ওভার ইন্ডিয়াতেও নাকি যে রেশন আলু নাকি শর্টেজ আছে, জানি সঠিক না রয়েছে, কতটা সত্যি। একদম বাস্তব। যদি আজকে উত্তরপ্রদেশে সত্যি করেই আলু বেশি থাকতো, আমরা এটা দেখেছি দিওয়ালির পরে মার্কেট বাড়া মানে সেই মার্কেটটা খারাপ হয় না। দিওয়ালির পরে আলু বেশি থাকলে উত্তরপ্রদেশের আলু চারিদিকে ছোটে। তাহলে যদি চারিদিকে আলু ছোটে, তাহলে আমাদের এই আশপাশে মার্কেটগুলো খারাপ হচ্ছে কেন? অল ইন্ডিয়া মার্কেটটা অত হিট হচ্ছে কেন? হুম। আজকে আপনার গুজরাট বলুন, এমপি বলুন, হ্যাঁ, তারপর আপনার ইউপি বলুন, সমস্ত জায়গায় মার্কেট তো অনেক উঁচু, হুম। প্রচুর উঁচু। তো যে কোনো সময় আলু শর্টকল হতে পারে। বাংলার উপর যদি কোনো সময় 10 দিনের যদি একটা আলু চারিদিক থেকে নিয়ে যেতে থাকে, বেশি নয় 10টা দিন, হুম। তাহলে কিন্তু আলু শর্টকল হয়ে যাবে মারাত্মক ভাবে। আচ্ছা, তাহলে তো যদি তাই হয়, তাহলে তো ধরুন বাংলা বিশেষ করে উত্তরবঙ্গে তো প্রচুর আলু রয়েছে, তাহলে তো মানে পশ্চিমবঙ্গের আলু তো ভারতের রাজা হয়ে যাবে, তাই না, যদি হুম, হুম, এরকমই হুম। পরিস্থিতি হয়। আর ধরুন আরেকটা জিনিস, আপনি যেহেতু বললেন বলি, আমি শুনছি বর্তমানে উত্তরবঙ্গের যে লাল আলুটা হয়, লাল হল্যান্ড আলু, এটা নাকি মানে উত্তরবঙ্গের যে লাল আলু এটা নাকি ইউপিতেও নাকি প্রচুর পরিমাণে যাচ্ছে, আমি জানি না সত্যি কিনা, বা হ্যাঁ, ইউপি যে যাচ্ছে। মার্কেট গুলোতে পাঠায় হুম। সেখানেও নাকি প্রচুর যাচ্ছে, এটা এটা কি কোনো পজিটিভ কিছু মানে রয়েছে বলে মনে হয়? পজিটিভ দিক তো বটেই, এবং যদি একটু আজকের ব্যাখ্যা দিনে করেন, যদি ব্যাপারটা আমার জানা থাকে একটু যদি ব্যাখ্যা করে বলেন। দেখুন, ওখান থেকে বিহার আলু নিচ্ছে আমি শুনছি, যেটা বিহার পার্টিরাও নর্থ বেঙ্গলে যাদের যে সমস্ত স্টোরগুলোতে লাল আলু আছে, হুম। তারা কিন্তু বিহার পার্টিরাও কিন্তু আলুটা নিচ্ছে, লাল আলুটা আমি শুনলাম। হুম। তো এখন লাল আলুটা হয়তো ওই ইউপি টিপিতে আলু কমে গেছে বা শর্ট হয়ে গেছে, সেই জন্য এইখানে আলুটার দামটা কম ছিল, এদের দামটা অনেকটা উঁচু হয়ে গেছে। হুম। লাল আলুটা কিন্তু ভালো ডিমান্ড আছে। আর একটা জিনিস দেখুন, আমি আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখছি, আমাদের সাতগেছিয়ার কথা বলছি, হুম। যে চামটি বাগান অর্থাৎ নলহাটি বীরভূম, হুম। চামটি বাগান যে ভিজে গাড়ি লোড হয়, হুম। আমাদের সাতগেছিয়া থেকে কিন্তু আজকে দিন 5-6 হলো লোড হচ্ছে চামটি বাগান। আচ্ছা। 400 টাকা বনপর্তায় লোড হচ্ছিল দুদিন আগেও, ওকে। কালকে 390 টাকা বনপর্তায় চামটি বাগান লোড হয়েছে। মানে সিঙ্গুরের সঙ্গে চামটি বাগানের 10 টাকা ভাড়া, ওকে। বুঝতে পারছেন? তাহলে চামটি বাগান লোড হচ্ছে, আর বিহারে এতটাই ডিমান্ড আছে এই মুহূর্তে, মানে এই সময় এত ডিমান্ড আমি দেখিনি। মানে আপনি যদি 2 গাড়ি 3 গাড়ি আলু বিহারকে, যারা আমাদের এখানে আলুটা নিচ্ছে, রেডি করে দিলি, তারা কিন্তু আলুটা নেবো না কোনো সময় বলছে না, আলু নিয়ে নিচ্ছে। দক্ষিণবঙ্গের আলুও তো অন্ধ্রেতে প্রচুর যাচ্ছে, এটাও কি মানে ইউপিতে আলু শর্টেজের একটা উদাহরণ? আমার তো তাই মনে হয়। অন্ধ্র আলু, ডালা যেটা আপনারা বলেন। হুম। হ্যাঁ, 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 অন্ধ্র হ্যাঁ, ডালা অন্ধ্র ভাষায় ডালা। হুম। অন্ধ্রতেও তো প্রচুর দক্ষিণবঙ্গ থেকে আলু যাচ্ছে, বা ভালো রকমই যাচ্ছে। তাহলে এখন যাচ্ছে। তাহলে এখন কি মনে হচ্ছে দাদা, আর আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হবে বলে মনে হচ্ছে, কারণ এই বলি, এই 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 উনার আলুটা একটু বলি, এই উনার আলুর সাথে আমার 2022 সালের চাষের একটা পদ্ধতি মনে পড়ে গেছে, বুঝলেন? যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, এই উনা যে এই যে চাষ করেছে, ওই কাঁচা আলু আমার দেখলাম আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখলাম কাঁচা দেখালো। হুম। এই যে যারা আলুটা বসিয়েছে, সেই সেই আলুটা যদি বৃষ্টি হয়ে জমিটা ধুয়ে যায়, ধরুন বৃষ্টিটা হয়েছে ঝমঝম করে, দিয়ে মাটিটা ধুয়ে চলে গেল, হুম। একদিনেই বৃষ্টি হয়েছে কি 12 ঘন্টার বৃষ্টি হয়েছে, ধুয়ে গেছে, হুম। ওই আলুটা কিন্তু ফলনে মারাত্মক মার হবে। যদি আপনি বলেন কি করে হবে, আমার কাছে ব্যাখ্যা আছে। আমি বলুন। 22 সালে 6 বিঘে জমি চাষ করেছিলাম, ওকে। ওটা আমার গ্রামের লোকও সব জানে। ওকে। তো দিন 7-এর মধ্যে মারাত্মক বৃষ্টি, হুম। 7 দিন বৃষ্টিটা হয়নি, মানে বৃষ্টিটা এক রাতের হয়েছে, মানে আজকে সকাল থেকে কালকে সকাল পর্যন্ত বৃষ্টিটা হয়েছে। ওকে। জমি ধুয়ে গেছে,
4.5 বিঘে জমি আলু টোটাল পচে গেছে। বিশেষ করে বেলে মাটির জমিগুলো ফাঁকা, ওই 10% মতো গাছ বেরিয়েছিল। হুম, দেখুন, আমার গ্রামে অনেক বয়স্ক চাষি, বর্ধিষ্ঠ চাষি আছে যারা অত্যন্ত বুদ্ধি ধরে তারা। হুম, হ্যাঁ, তো আমি, আমার একটা ধারণা হলো যে এত বৃষ্টিতে চাপান তো জমিতে থাকবে না, চাপান ধুয়ে যাবে, হুম, বুঝলেন? হুম, তো আমি ওই জমিগুলো নতুন করে যখন ফের চাষ করি, বিঘাতে 2খানা করে আরো এক্সট্রা আমি চাপান দিয়েছিলাম, দিয়ে চাষ করেছিলাম। আচ্ছা, আর যে 1.5 বিঘে জমি আমার বেঁচেছিল, মানে 70% গাছ বেঁচেছিল, ওই এঁটেল টাইপের যে মাটিটা ছিল আর কি, হুম, হুম, ওইটাকে খোঁড়াখুঁড়ি করে ওতেও কিন্তু আমি বিঘায় 2খানা করে এক্সট্রা চাপান দিয়েছিলাম। ওকে, আমি চাপান ছড়িয়ে আসছি, পেছন থেকে কেউ কেউ আমাকে ক্রিটিসাইজ করে বলছে, মানে সামনে বলেনি, পেছন থেকেই বলছে, টাকার গরম। হুম, 7 দিন আগে জমিতে চাষ করেছে, 4টে করে চাপান দিয়েছে, আবার চাপান ছড়ালো চাষ করবে বলে। মানে দেখেছো, পরবর্তীকালে আমি কোনো কথার উত্তর করিনি দাদা। আমি জানি বৃক্ষ তুমি ফলে না পরিচয়তে। হুম, আমি 6খানা করে আলু তুলে বাড়ি গেলাম বাহ, চাপান ছড়িয়ে। বাহ, যারা কিন্তু চাপানটা সেদিনকে দেয়নি, 2খানা থেকে 2.5খানার বেশি আলু হলো না, ওই 3.5 মাস বয়সে আলু, নিচেই 2টো উপরে 2.5খানা, তারা কিন্তু পরে আমাকে বলেছিল, তাদের মধ্যেই বলেছিল যে তুই রাইট কাজটাই করে গেলি, আমরা ভুল কাজটা করলাম, তুই আলুটা ফলিয়ে নিয়ে বাড়ি গেলি। আর মাঠের দামও ছিল 750-800 টাকা দাম ছিল, আচ্ছা, বুঝলেন? হুম, সেটা তো তো দেখেছি। এই যে উনার আলু করছে, যে জমিগুলোতে বৃষ্টি হয়ে জল নেমে গেছে বসানোর পরে, হুম, গাছ বেঁচে আছে মরেনি, আপনি দেখবেন সব ফলন কম হবে ওগুলো। যদি চাপান দ্বিতীয়বার না দেয়, সব চাপানে সব মার হবে আলুতে। এটা আমি অভিজ্ঞতা থেকে, আমার একবার না, আমার দুবার ঘটেছিল, 22 সালে ঘটেছে, 24 সালেও ঘটেছিল। আচ্ছা, এই যে ধরুন আলুর যে শর্টেজের যে আমরা যে যে চিত্রটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, ধরুন আমরা দেখতে পাচ্ছি অনেক পাচ্ছি, তো এইটা আমরা মানে আপনারা ধরুন যারা আলুর সঙ্গে কাজ করেন বা এই যে মার্কেটটাকে ধরুন দাবিয়ে রাখার হয়তো চেষ্টা করছে, তারা হুম, কবে এটা বুঝতে পারবে যে সত্যি আলু শর্টেজ রয়েছে? দেখুন, এইটা আমার ব্যক্তিগত ধারণা। এটা তো হিসেব বলছে যে কোনো সময় বাস্ট হওয়া উচিত। কারণ এখন এই ধরুন চাষি বীজ বার করবে, হুম, আর এই মানুষের মন গরম হওয়া, সব মানুষ যদি ভাবে যে আলুর আর কিছু হবে না, হুম, তাহলে এই হবে না করেই চলবে। তাহলে দেখবেন এটা হয়তো নভেম্বর মাস গড়িয়ে গেল, কিন্তু গভর্নমেন্ট যেদিন কি এটা ডিক্লেয়ার করবে, হুম, ডিক্লেয়ার তো বাধ্য হয়ে করবে, পুরো ডিসেম্বরটা আলু স্টোরে রাখতে হবে, নাহলে বাংলার লোক আলু খেতে পাবে না, হুম। এবং সেটা করবেও। ও, হয়, কারণ, প্রতি বছরই হয়। হ্যাঁ, না, প্রতি বছর হলে হয়তো 15 দিন সময় দেয়, এবছর হুম, কিন্তু ওটা 1 মাস সময় লাগবে। হুম, হুম, আপনি কাঁচাটা দেখতে পাবেন না, কাঁচা পাবেন না, হুম। তাতেও দেখবেন না। ওই যে 1 মাস থাকার পরও দেখবেন আলুটা নিয়ে কি কাণ্ডটা ঘটবে দেখবেন। কাঁচার জোগান হবে না, স্টোরে দেখবেন, তখন দেখবেন, আমি কথাই বলছি, ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ, এই জায়গায় আলুটা যে কি হবে, যে নরমে আছে, যে গরমে আছে, বা যে নিউট্রাল আছে, প্রত্যেকে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করবে এই জায়গাটা কি হবে আলুটা শেষ পর্যন্ত। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখের মধ্যে, তখন দেখবেন পশ্চিমবাংলায় ওই সময় দেখবেন 10 to 25% স্টোরে কম বেশি কিছু কিছু করে আলু আছে, বাদ বাকি সব স্টোর ঝাঁটিয়ে বেরিয়ে গেছে দেখবেন, কিন্তু কাঁচা আলুর যোগানটা নেই। মানে 15ই ডিসেম্বর টু 15ই জানুয়ারি এই টাইমটা 15ই বলছেন? ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি। আচ্ছা, আর একটা টাইমে মার্কেটটা বাড়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে আমাদের আলুর বীজটা বেরিয়ে যাবে। হুম, বীজটা বেরিয়ে যাওয়ার পরে ওই সরকার যেদিন কি ঘোষণা করবে যে ডিসেম্বর মাসটা পুরো আলু থাকবে, হুম, তখনই দেখবেন ওটা ডিসেম্বরের 5 তারিখ থেকে মার্কেটটা কিন্তু উপর দিকে যাবে। আচ্ছা, 5ই ডিসেম্বর, এটা আমার ধারণা। 5 থেকে 7 তারিখ সময় নেবে, যেদিন কি ঘোষণা করবে তার থেকে 5 থেকে 7টা দিন সব মানুষ দাঁড়িয়ে যাবে যেটুকু হাতে আলু আছে। আর আচ্ছা, একটা কথা বলবো আপনার হুম, এই সাক্ষাৎকারে, হুম, হুম, ছুটে গিয়ে আলুটা চাইছে না, বিক্রি করে দেওয়ার মতো পয়সা নেই, ছুটে আলু বেচে দেবেন না। আমি এটা সকলকেই বলছি আর কি। আলুর একটা বিরাট টাইম পাওয়া গেছে, আর যা আলু আছে খুব বেশি আলু নেই। আলু চাইলে আপনি বেচুন, বেচতে মানা করছি না। আপনি যাকে আলুটা বেচছেন সে চাক আপনাকে, আপনি তাকে বলবেন না যে আমারটা নাও, সে চাক। আচ্ছা, আপনি তাকে জোর করে দিয়ে দিয়া আর চা চেয়ে নিয়ে দুটোর মধ্যে তফাৎ থাকে।
চাষ কি কিছুটা কম হবে মনে হচ্ছে এবছর, হ্যাঁ, না বাড়বে মনে চাষ হচ্ছে? চাষ চাষ কম হবে। পাঞ্জাব বীজটা আপনার গত বছর যেভাবে পাঞ্জাব বীজ বিক্রি হয়েছিল বাংলার বুকে, হুম। এবছর পাঞ্জাব বীজটা কম বিক্রি হবে, একটু কম হবে। মানে আমার ব্যক্তিগত ধারণা, আমাদের বর্ধমান জেলায় তো মোটামুটি হাফ হাফ হতো। হুম। তো এবছর গত বছর ধরুন সব খাস চাষ করেছিল, হুম। ওই দুটো কি একটা চাষি হয়তো সেকেন্ড কাটে বসিয়েছিল গত বছর। হুম। তো এবছর ওটা আমার ধারণা 50-50 হবে। মানে মানে 50% খুব বেশি হলো, এটা যদি 50% হয়তো খাসি চাষ করবে, 50% আপনার সেকেন্ড কাটে চাষ করবে। বীজ নিয়ে কিছু বলবেন নাকি, পাঞ্জাব বীজ নিয়ে? পাঞ্জাব বীজ নিয়ে যারা ওই পাঞ্জাবে ভালো কাজ করে ওরাই বলতে পারবে দাম বাড়বে কি কমবে। হ্যাঁ, ওইটা ওরা বলতে পারবে। আমি এই পাঞ্জাব বীজ নিয়ে চাষ করার ব্যাপারটা বললাম, আমার বর্ধমান জেলার ক্ষেত্রে এটা আমার ধারণা। আচ্ছা, তো আর হুম। আলু নিয়ে কি বার্তা দেবেন? ফুড আলু, রেশন আলু নিয়ে সাধারণ যারা এখনো এই মুহূর্তে আলু রেখেছেন, বা ধরুন যারা চাষ করেছেন এবং ক্ষতির মুখে পড়েছেন পোকরাজ আলু চাষে, তাদেরকে কি বলবেন? দুটো দুই 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 কৃষককেই কি বলবেন? আরেকবার বলুন, আমি ঠিক বুঝতে পারলাম মানে না। আলু ধরুন যাদের হাতে এখনো রয়েছে তাদেরকে হুম। কি বার্তা দেবেন, এবং যাদের আলু ক্ষতিগ্রস্ত হয়েছে চাষে বৃষ্টির জন্য হুম। তাদেরকে কি বলবেন? দেখুন, যাদের বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে তাদের তো চাষ করতেই হবে, ওটা তো আমার হাতে নেই, ওটা ঈশ্বর মেরেছে। হ্যাঁ, চাষ করতে হবে, চাষি মানুষ, চাষ না করলে তার চলবে না। আর এই যাদের হাতে আলু আছে, আমি বলবো ওই যেটা বললাম একটু আগে, ছুটে বেচার দরকার নেই, ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ। আর এইটুকু আমি বলতে পারি, ডিসেম্বর মাসে আপনার স্টকের যদি লটারি খেলতে চান, আমার মনে হয় টাকা হারাবার আমি জায়গা দেখতে পাচ্ছি না। অন্তত 10% আপনার স্টকের আলু নিয়ে যান। মানে ধরুন এমনও তো লোক আছে যারা ধরুন ধরুন আমি সাপোজ বলছি, ধরুন আমি আমি ধরুন একজন আলু সংরক্ষণকারী বা আলু হুম। রাখি। ধরুন হুম। আমি 90 প্যাকেট বিক্রি করে দিয়েছি, 10 প্যাকেট আর রয়েছে। হুম। আমার 90 প্যাকেটই লসে বিক্রি হয়েছে, দশ হুম। প্যাকেটে আমি চাইছি যে লাভ হোক। আমার হুম। কি সেই জায়গাটা আছে? আমার মনে হয় নিয়ে যেতে পারে 10 প্যাকেট আলু, ডিসেম্বরে নিয়ে চলে যেতে পারে। বা ধরুন ওই যে ধরুন 90 প্যাকেটে যে আমি যে লসটা করেছি, মানে ধরুন মানে যে টাকাটা দিয়ে কিনেছিলাম সেই টাকাটা বাদ দিয়ে যেটা আমার লস হয়েছে, হুম। সেই লসটা কি কিছুটা রিকভারি হতে পারে এই 10 প্যাকেট রেখে? সবটা হয়তো হবে না, তবে রিকভারি হওয়ার সম্ভাবনা আমার চোখে রয়েছে। আর একদম আমি, ব্যক্তিগত মতামত হিসেবে প্রকাশ করছেন এটা? হ্যাঁ, এটা আমি ব্যক্তিগত মত হিসেবে প্রকাশ করছি। এবং হাইয়েস্ট আহ, কত কো- দাম হতে পারে বলে মনে হয়, ধরুন এই ফ্রি এই বন্ড? দেখুন, আপনি গালাগাল খাচ্ছেন, আমি খাচ্ছি, সয়েল খাচ্ছে, তাও আমরা মানে বন্ডের দাম বলি না, আচ্ছা, আমি মানে সিচুয়েশনটা তুলে ধরি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি সেই জায়গাটা রয়েছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, দেখুন, ধরুন এই যে উত্তরবঙ্গে যে যে সময়টাতে ধরুন মানে বন্ডের দাম যে ওই 31শে নভেম্বর থেকে 31শে অক্টোবর থেকে 10টা নভেম্বরের মধ্যে যে 1 লাখ যে ব্যাপারটা হলো, এখন তো হুম। অনেকটাই কমে গেছে। ওই হুম। সময়টাতে যদি এই দিকের মানে আমাদের সাউথ বেঙ্গলের মার্কেটটা ওদের সঙ্গে পাল্লা দিয়ে যদি বাড়তো, হুম। তাহলে কি মনে হয় যে এই যে এখন যে ধরুন মার্কেটে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, যে ধরুন হুম। ওদের ধরুন 1 লাখ থেকে হয়তো 90-80-তে যেখানে এসছে, সেই হুম। গ্যাপটা কিছুটা পূরণ হতো মনে হচ্ছে যদি এদিকেও মার্কেটটা উত্তরবঙ্গের সমানে তালে তালে যদি বেড়ে যেত। তালে তালে বাড়লে আজকে এতটা খারাপ থাকতো না, একটু উপর দিকেই যেত, একটু হতো না? উপরে থাকতো, এতটা থাকতো। হ্যাঁ, একটু ওইখানটার তালটা যদি ওই কোতলপুর সেই সময় যদি, এখন তো কোতলপুর ধরে সব হচ্ছে বুঝলেন। হুম। আর ব্যাপার হচ্ছে, দেখুন, টান যদি ধরে কোতলপুর ফতলপুর সব ছিটকে চলে যাবে। কোতলপুরে আলু পড়ে কত, 12,000, 14,000, 15,000। হুম। আর পশ্চিমবাংলায় প্রতিদিন এখন আলু বেরোচ্ছে 5.5 লাখ। হুম। বাইরে ঘরে মিলিয়ে হয়তো 5.5 লাখ কি 6 লাখ, হুম। 1,80,00,000, যাই হোক। তো আহ, এখন ওইটার উপর গোটা পশ্চিমবঙ্গ চলছে, ওইটা এখন যেন মুখ হয়ে গেছে মার্কেটে। একদম একদম। তাছাড়া কি আলু প্রচুর বিক্রি হচ্ছে, খদ্দের রয়েছে, সব থেকে বড় কথা গড়ের খদ্দের রয়েছে বুঝলেন। গড় মার্কেট যতক্ষণ ভালো থাকবে বুঝলেন, হুম। মানে ডিমান্ড থাকবে, ততক্ষণ আলুর কোনোদিন নেগেটিভ জায়গাটা থাকে না, আমি এটা দেখেছি। গড় হচ্ছে মেন। ওই যে বলছে কেউ কেউ জানেই না, বলছে দাদা মার্কেটটা বাড়ছে না তো। আরে ভাই, ডালা কোথা থেকে বাড়বে? ডালা বাড়াবার জায়গা নেই তো, গড় মার্কেট উঠতে হবে। গড় গড়টা উপরে উঠবে, গেলে ডালা তবে, এমনি উঠবে। হ্যাঁ, তবে এমনি ডালা উঠবে, ডালাকে তখন বাড়াতে হবে না, এমনি উঠে যাবে ডালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। গড়টা হচ্ছে মেন বুঝলেন। গড় আলুটা মেন। গড় আলু হচ্ছে মেন। গড় মোকাম থেকে যদি ডিমান্ড আপনি না নিয়ে আসতে পারেন, হুম। আপনার ক্ষমতা নেই যে ডালা মার্কেটকে সোজা রাখে।
বুঝতে পারছি। ডালা মার্কেট এখন যে জায়গায় আছে, তবে ওই কুমরুল মার্কেটটা মেমারির সঙ্গে যেভাবে থাকে, মার্কেটটা ঠিকঠাক নেই। ওদের ওই হ্যাঁ, যেদিনকে ওইটাই আর কি কোতলপুর, যে হ্যাঁ, 1220 700। 30 টাকা যে দামটা হয়েছিল, হুম ওই দিনকে মার্কেটে ওদের 20 টাকা বাড়ানোর দরকার ছিল, তাহলে মার্কেটটা ধরতো। হুম 745, মানে এত কিছু হয়ে গেল, হ্যাঁ, ওদের হ্যাঁ, সেই হ্যাঁ। ডালা মার্কেটের দামটা 745ই রয়ে গেল। হুম। অথচ মেমারির হাইয়েস্ট ডালা আলুর দাম মোটামুটি প্রায় 700, বোধহয় 80 টাকা, 70-80 এরকম বোধহয় ছিল। একটা মার্কেট গরম হবার চেষ্টা করছে, বুঝলেন? তাই? ধরুন একটা মার্কেট গরম হবার ও চেষ্টা হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ, চেষ্টা হচ্ছে, হ্যাঁ। চেষ্টা করছে, হ্যাঁ। কিন্তু সেইটা যদি আপনি জোর করে টিপে রেখে দেন যে বাজারটা বাড়াবো না, হুম সেটা কোনো একটা মোকামে করে করতে পারে, ওটা করে রাখতে পারে। কিন্তু সব থেকে বড় কথা, মেমারির একটা বিশেষ গুণ আছে, ওরা এই মার্কেটটাকে ঠিকঠাক করেই রাখে। আমি দীর্ঘদিন ধরে দেখছি, ওদের একটা বিশাল সুনামও আছে। হ্যাঁ, তো ওরা চেষ্টা করে যারা আলু রেখেছে তারা যেন সেভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এটা বরাবরই আমি মিটিং এ গিয়েও দেখেছি, বা আমি মেমারির প্রশংসাও করি ওই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, একদম। কিন্তু ওই মেমারি যে বাড়াবে, মেমারি হয়তো 20 টাকা বাড়াতে পারতো যদি কমরুল আর বইচি মার্কেটটা সেদিনকে 20 টাকা করে যদি বাড়াতো। তাহলে যেদিনকে হয়তো কোতলপুর তাহলে 1230-40 তাহলে হলো, হ্যাঁ, তাহলে হয়তো ওটা 780 থেকে 800 হয়ে যেত মেমারিটা। 800 হতো, মার্কেটের সেন্টিমেন্টটাকে ধরে রাখতে পারতো। হুম। মার্কেটে মানুষের মন গরম না হলে মার্কেট তৈরি হয় না। আচ্ছা, এইটা কি আপনি মানেন যে এই যে কথায় বলে, আমি অনেকেই দেখেছি কৃষকদের কমেন্টে দেখেছি যে অনেকেই বলে নাকি যে যে বছর কৃষকের হাতে আলু থাকে সে বছর নাকি আলুর দাম কম থাকে, ব্যবসায়ীর হাতে আলু থাকলে নাকি সে দামটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দেয়। হুম। এবছর তো ধরুন বেশিরভাগ আলুটাই ধরুন কৃষকের হাতে ছিল, বা ধরুন এখনো হয়তো আছে। ব্যবসায়ীর হুম। হাতে এখন কি মনে হয়, ব্যবসায়ীর হাতে আছে না কৃষকের হাতে আছে? আগে এটা একটু বলুন আপনি আমাকে। এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই, ব্যবসায়ীর হাতে আলু নেই এটা বলা যাবে না। আচ্ছা, ধরুন ধরুন আমি 30% ধরুন আলু। আমি আমার কথা বলি, আমার যে আলুটা ছিল, আমি এই 80,000, 82,000 বা 84,000 কিছু আলু রেডিতে ফেলে, আমি ধরুন আমার স্টকের 50% আলু আমি বেচেছি। ওকে। আমার কথা বলছি, হুম। আমি এখন 50% আলু নিয়ে দেখতে চাইছি। দেখতে চাইছেন? হ্যাঁ, তো হ্যাঁ, সেরকম মানে ধরুন কৃষকেরও তো ধরুন এবছরে কি মনে হচ্ছে যে এখন তো কৃষকের হাতে আলু বেশি আছে না ব্যবসায়? ধরুন 30% যে আলু রয়েছে, কত তিরিশ পার্সেন্ট পার্সেন্ট কৃষক? আলু আছে ধরুন। চাষির হাতে আলুটা বেশি থাকবে, কারণ হচ্ছে চাষির হাতে বীজ আছে, আর ওই বীজটা পাঞ্জাব যদি বীজটা কেনে, ওই আলুটা বিক্রি করে ওই চাপান কেনার ব্যাপার আছে, হুম খরচের ব্যাপার আছে, তারপর সামনে ধান কাটা আছে, হুম। এইসব মানে এটা কি খরচাগুলো ঠিক? চালাতে। এটা কি মানেন যে কৃষকের হাতে আলু থাকলে দামটা কম থাকে? এটা কি মানেন? দেখুন, ব্যাপার হচ্ছে কি বলি বলুন দেখিনি, এ এ কৃষকের হাতে আলু থেকেও দাম হয়ে গেছে এরকম, মানে দেখা গেল উল্টো হয়ে গেছে সব। হুম। আর এবছর এমন জিনিসটা ঘটেছে, মানে এত প্রাকৃতিক বিপর্যয় ভাবাই যায় না, রেকর্ড রেকর্ড। মানে মানে আমি লাইফে দেখিনি। উত্তরবঙ্গ ভেসেছে, ভেসেছে আমাদের কলকাতা। আমার তো চোখের সামনে দেখা কলেজ স্ট্রিটের বোধহয় কোটি কোটি টাকার বই জলে ভেসে গেল। চিন্তা করুন দেখিনি, বিচ্ছিরি কাণ্ড হয়েছে সব হুম। চারিদিকেই। যাই হোক, তাপসদা, অসংখ্য ধন্যবাদ জানাই এই এত সুন্দরভাবে আমাদেরকে আলু নিয়ে একটা বিশ্লেষণ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটা কথা বলি, একটা কথা লাস্ট বলে নিই, হ্যাঁ হ্যাঁ, এটা যেন আপনার ভিডিওতে রাখবেন। অবশ্যই বলুন। আমি আমার জীবনের যেটুকু বুঝেছি, সেটা সৎভাবে এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমার কথা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন, ডিসিশনটা আপনি নেবেন। রামকমল চ্যাটার্জিও নেবে না, তাপস ঘোষও নেবে না। উনি আমাকে বলেছেন, আমি সাক্ষাৎকার দিয়েছি, আমি সৎ এবং সত্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আমি কারো কিন্তু ক্ষতি করার আলু জন্য এটা করিনি। আলু রাখা বা বেচার সিদ্ধান্তটা ব্যক্তির হিসেবে নেওয়া সেটা উচিত। আপনারা নিজের নিজের ভাবে নেবেন, এর দায়ভার তো কেউ নেবে না। না, আপনি কেননা এখন যদি প্রচুর টাকা পেয়ে গেলেন, লাস্টে বলবেন তাপস ঘোষের মতো মানুষ হয় না, ঠিক দারুণ দিয়ে দিল ফাটকাটা। ঠিক উনি বলেছিলেন বলে আমি রেখেছিলাম, ঠিক, কিন্তু এইটা মাথায় রাখবেন, এটা আলু। অবশ্যই। হুম। তবে এইটুকু আমি বলবো, যাদের একটু তাগদ আছে বা একটুখানি নেবার মতো ক্ষমতা আছে, তার স্টকের যেন অন্তত 10% আলু নিয়ে সে ডিসেম্বরে যায়। ঢোকে। হুম। বেশ বেশ বেশ। যেন তাহলে সে বেঁচে থাকবে, মরবে না, এরকম ব্যাপারটা আছে আর কি। হুম। ঠিক আছে এইটাও আমি দাদা। বলতে পারি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ভালো ধন্যবাদ রাখবেন। আপনাদের ঘরে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।